আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সিরাজগঞ্জে নদী রক্ষা বাঁধে ভাঙন, সর্বস্ব হারানোর আশঙ্কা এলাকাবাসীর, দ্রুত মেরামতের তাগিদ। চট্টগ্রামের জুবিলি রোড ইউসিবি শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক কিলোমিটার জুড়ে আটকা হাজারো যানবাহন, তীব্র যানজট। এবং সংস্কারের অভাবে জরাজীর্ণ বাংলাদেশ ভারতের সম্প্রীতির সাক্ষী কুড়িগ্রামের ঐতিহ্যবাহী দক্ষিণ বাঁশজানি জামে মসজিদ, কূটনৈতিক বাধায় আটকে আছে উন্নয়ন কাজ, বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরাজগঞ্জে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে মাদ্রাসা, স্কুল ও এতিমখানা সহ নদী তীরে বাস করা হাজারো মানুষের। নদী ভাঙন রোধে ক্রসবার বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার ছনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়নের ৫টি গ্রামে বর্ষা মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। তীব্র স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের পুরাতন বন্যা নিয়ন্ত্রণ রক্ষা বাঁধে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ এলাকাবাসীর। দফায় দফায় ভাঙনে আতঙ্কে রয়েছে ভাটপিয়ারি, শিমলা, পারপাচিল, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। জমি জমা আসলে সব ভেঙে শেষ। এখন আমার এই পাশে ২-৩টা বাড়ি ভেঙে গেছে। আমার ডোজল ভেঙে যায়, আমার তো যার মতো জায়গা নাই। ভাটপের হাফিজিয়া ইতিমখানাটি একের পর ৩বার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এবারও নদীর গর্ভে বিলীন হওয়ার মতন হয়ে গেছে। আমরা এতগুলো ছাত্রছাত্রী এবং এতগুলো ঘর দরজা বিল্ডিং সহ আমরা নিয়ে কথা দাঁড়াবো। স্বামী বেচা নাই, এভাবে ভেঙতে আসি, ঘর দুয়ার নাই। সরকার এলা দিছিল, তা ভেঙে গেছে। তাহলে আমরা এখন এই নদী ভাঙা নিয়ে চিন্তা করি। এখানে যদি একটা স্থায়ী বাঁধ দেওয়া হয় তাহলে হাজারো বসতি, এমনকি সোনগাছা ইউনিয়নও নদী ভাঙনের কবলে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বালু মহল না থাকলেও বছরের পর বছর বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ হুমকির মুখে পড়েছে বাঁধে আশ্রয় নেওয়া ৫ শতাধিক পরিবার। এই বালু উত্তোলনের কারণে এই নদী এই বছরে সবচেয়ে বেশি ভেঙেছে। এই শুনি যে না এখান থেকে গ্রোয়িং বাঁধের এই প্রকল্প হয়ে গেছে, এটা বাজেট পাস হয়ে গেছে, হবে এই হবে কয় এই ২-৪ বস্তা করে এই জিও ব্যাগ মারে, এই দিয়া কি আর এই নদী ফেরে। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। অবৈধ বালুমহল বন্ধ সহ ক্রসবার বাঁধ নির্মাণ হলে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে এই অঞ্চলের মানুষ, এমনটাই দাবি নদী পাড়ের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইউসিবি চট্টগ্রামে জুবিলি রোড শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়েব ইবনে আলম। এজাহারে উল্লেখ করা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জুবিলি রোড শাখা থেকে ক্রিসেন্ট ট্রেডার্স নামীয় কাগজে প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই একটি হিসাব খোলা হয়। পরে গ্রাহক সৈয়দ নুরুল ইসলাম ঋণের জন্য আবেদন করেন। এই প্রেক্ষিতে শাখার কর্মকর্তারা ভুয়া প্রতিবেদন সহ ২৫ কোটি টাকা ঋণের সুপারিশ পাঠান প্রধান কার্যালয়ে। এর আগে ৩০ জুলাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম পোর্ট শাখা থেকে ১৫ কোটি টাকার ঋণ অনুমোদন এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সহ ২৭ জনের বিরুদ্ধে এবং ২৪ জুলাই একই ব্যাংক থেকে ভুয়া ঋণ অনুমোদন করিয়ে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান ও তার স্ত্রী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডি সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বৃষ্টিতে পানির ঢলে দেবে গেছে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কে শীতল ঝর্ণা খালের বৃষ্টি। এতে বন্ধ রয়েছে সড়কের একপাশে যান চলাচল।
ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। সকাল 6টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। স্থানীয়রা অভিযোগ করেন, গত বছরও বৃষ্টির এক পাশ দেবে গিয়েছিল। তখনও সিটি কর্পোরেশনের শুধু দেবে যাওয়া জায়গায় বালু ইটের টুকরা ফেলে সাময়িকভাবে গর্ত ভরাট করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সর্বস্তরের জনগণ। সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়। উপজেলার কয়েক হাজার মানুষ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে হাজারো যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্প্রতি জাতীয় সংসদের 40টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা 3টি ইউনিয়ন পরিষদকে ব্রাহ্মণবাড়িয়া 3 সদর বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জের সাথে যুক্ত করা হয়েছে। ইউনিয়নগুলো হলো বুধন্তি, চান্দুরা ও হরসপুর ইউনিয়ন। ষড়যন্ত্র মোকাবেলা করেই বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রই সফল না হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সপু বলেন, শত নিপীড়ন সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা এক চুলও পিছু হটেনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির লড়াই চলবে। কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবনের দোকান বরাদ্দের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে দুদক। বুধবার দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজয় রায়ের নেতৃত্বে একটি তদন্ত দল জেলা পরিষদের প্রধান নির্বাহীর কার্যালয়ে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্র। তিনি জানান, প্রায় 30 লক্ষ টাকা করে প্রতিটি দোকানঘর বরাদ্দ দেওয়া হয়, যার বর্তমান বাজার মূল্য আরও বেশি। বাংলাদেশ ও ভারতের সম্প্রীতির সাক্ষী কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি জামে মসজিদ। প্রায় 200 বছর ধরে এই মসজিদে নামাজ আদায় করছেন সীমান্তবর্তী 2 দেশের বাসিন্দারা। জরাজীর্ণ মসজিদটির সংস্কার জরুরি হলেও বিএসএফ এর বাধার মুখে তা বন্ধ রয়েছে। ভুরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। মাইকে ছড়িয়ে পড়েছে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি। এরপর একে একে মসজিদে প্রবেশ করছেন মুসল্লিরা। দেখে বোঝার উপায় নেই কারা বাংলাদেশি আর কারা ভারতের নাগরিক। সীমান্তবর্তী 2 দেশের মুসল্লিদের এই বন্ধন অনেক পুরানো। 1947 সাল পর্যন্ত ছিল এক দেশ, সবাই ছিলেন একই গ্রামের বাসিন্দা। দেশ ভাগের সময় গ্রামের উত্তর অংশ চলে যায় ভারতে আর দক্ষিণ অংশ হয় বাংলাদেশের। আন্তর্জাতিক সীমানা পিলার দিয়ে ভাগ হলেও ভাগ হয়নি মসজিদে। সীমান্তের 2 দেশের মুসল্লিরাই এখানে নামাজ পড়ছেন। মসজিদটি অনেক পুরানো হলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। 2 দেশের মুসল্লিদের জমানো টাকায় মসজিদ পাকার কাজ শুরু হলেও বিএসএফ এর বাধার মুখে তা বন্ধ রয়েছে। 2 দেশের সরকার একটা স্মৃতি থাকি যাক, এটা আমরা চাই, কিন্তু হইতে দেয় না। ভারত বাংলাদেশ মিলিয়ে নামাজ যৌথভাবে নামাজ পড়ি। এই কাটাতারে বাইরে এই কয়টা বাড়ি, আর আমরা এই পাশে থাকি। 2 দেশের লোক আমরা নামাজ পড়তেছি। আমরা 2 দেশে মানে সরকারের কাছে আবেদন যে আমার মসজিদটা পাকা হয়, ভালো হয়। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 2 দেশের সীমান্তের মধ্যে কোন দেশ কতখানি মূল্যায়ন করবে ও কিভাবে করবে তা নির্ধারণ করবে 2 দেশের নীতি নির্ধারকরা। এটা যেহেতু 2 দেশের কূটনৈতিক বিষয়, মুসল্লিদের নামাজ আদায়ে যদি বিঘ্নতা সৃষ্টি হয়, ওখানকার যারা নাগরিক সমাজ আছে তাদের কাছে তারা যদি আমাকে একটু স্মারকলিপি আকারে দেয়, আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় সভা আছে ওখানে সকল দপ্তর প্রধানরা থাকেন আর কি, জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমি হয়তো
কূটনৈতিক বিষয়, এটা জেলা প্রশাসক স্যার হয়ে, কমিশনার স্যার হয়ে হয়তো মন্ত্রণালয় পর্যায়ে যেতে পারে। নিরাপত্তা ব্যাহত না করে মসজিদের সংস্কারের দাবি দুই দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লিফট না থাকায় কাজ শেষ হওয়ার 1 বছরের বেশি সময় পার হলেও এখনো চালু হয়নি পিরোজপুরের 250 শয্যার জেলা হাসপাতাল। এত কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এদিকে বর্তমানে হাসপাতালটিতে 100 শয্যার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হলেও অধিকাংশ সময়ই ভর্তি থাকে 2 শতাধিক রোগী। বেড না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, আরও জানাচ্ছেন আশিকুর রহমান। পিরোজপুরে 1986 সালে 31 শয্যা থেকে হাসপাতালটির যাত্রা শুরু হলেও 1997 সালে 50 শয্যার নতুন ভবন নির্মিত হয়। 2005 সালে এসে সেটি 100 শয্যার হাসপাতালে ঘোষণা দেয়া হয়। তবে রোগীদের চাপ বেড়ে যাওয়ায় 2017 সালে এ হাসপাতালটি 250 শয্যার হাসপাতালে ঘোষণা দেয়া হয়। এরপরেই শুরু হয় 7 তলা ভবনের নির্মাণ কাজ। 2020 সালে জুন মাসে শেষ হবার কথা থাকলেও করোনার কারণে 3 দফা সময় বাড়িয়ে 2024 সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। নির্মাণ কাজ শেষ হলেও লিফট না থাকার কারণে হস্তান্তর হচ্ছে না ভবনটির। সিট না পায় মগে বারিন্দায় দেশে এখন যাতে সামনেটা যাতে চালু হইতে হলে তো মগো মানে অনেক সুবিধা হইতে। লিফট হইলে ওরা মোটামুটি আমাদের পিরোজপুরবাসী আমরা যারা আছি আমাদের ভোগান্তি দূর হবে এবং রোগীরাও মনে হয় যে একটু শান্তি শৃঙ্খলাভাবে থাকতে। আমরা চাচ্ছি যে আমাদের 250 বেডটা অতি দ্রুত উদ্বোধন করা হোক। হস্তান্তরে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। বর্তমানে লিফটের মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। 5th ওপিতে এটি পাশ হলে আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে লিফট সরবরাহ করতে পারবো। হাসপাতালে সাধ্যের মধ্যে সেবার সর্বোচ্চটুকু দিচ্ছেন বলে জানালেন জেলা সিভিল সার্জন। আমাদের এখানে প্রচুর রোগী থাকার কারণে দেখেন মেঝেতে থাকতে হয়, বারান্দায় আমাদেরকে সংকুলন না হলে বারান্দা দিতে হয়। তো সেই অবস্থাটাকে যদি আমরা পরিত্রাণ পেতে পারি, যদি আমাদের নতুন বিল্ডিংয়ে 400 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি এখন আমাদের আছে সেটি যদি আমরা রিসিভ করতে পারি তাহলে আমরা সেবাটা ভালো করে দিতে পারবো। ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান আরও বাড়বে এবং ভোগান্তিও কমে আসবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাগুরায় খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের 17 ঘন্টা পর শিশু তানভীরের মরদেহ উদ্ধার হয়েছে। ভোরে মাগুরার বরুণা তৈলের হাজামতলা ঘাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় এক জেলের জালে মরদেহটি আটকা পড়ে। বুধবার সকালে শহরের ঢাকা রোড এলাকায় নবগঙ্গী নদীর পাড়ে রেলিংয়ের উপরে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় পারনানান্দুয়া গ্রামের আরজু বিশ্বাসের 6 বছরের ছেলে তানভীর। বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা একটি অন্যতম চ্যালেঞ্জ মন্তব্য করে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সবজি, মাছ, মাংস সহ প্রভৃতি খাদ্য উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও মানুষের সামর্থ্য ও সচেতনতার অভাবে পুষ্টি উন্নয়ন বিষয়ক বিভিন্ন সূচকের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনায় আয়োজিত আঞ্চলিক কর্মশালায় তারা এসব কথা জানান। বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজু সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন। কর্মশালায় কৃষক, কৃষি বিজ্ঞানী, বিনার কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সকালে চুয়াডাঙ্গা মুক্তমঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মেলায় বন বিভাগ সহ বিভিন্ন নার্সারির 12টি স্টল রয়েছে। এদিকে ঝালকাঠিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় 32,25,000 টাকার চারা বিক্রি হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল রহমান।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।